আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস। সবাই কেমন আছো? শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। ঠিক আছে। তো গত ক্লাসে আর কি, অনেকদিন আগে সেই ক্লাসটা হয়েছে। সেই ক্লাসে তোমরা বলেছিলে যে সেকেন্ড পার্টের থার্ড অধ্যায়টা আবার একটু রিভিশন করার জন্য, যেহেতু এই অধ্যায়টা অনেক আগে পড়ানো হয়েছিল। তো তোমরা তোমাদের পরবর্তীতে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, কমিয়ে সিলেবাস কমানো যে হয়েছে, সেখানে অধ্যায়ের যে টপিকসগুলো দেওয়া আছে সেই টপিকসগুলো নিয়ে মোটামুটি আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। সাথে কী ধরনের সালের কোশ্চেন এখান থেকে আসে সেগুলো নিয়ে মেনলি বেশি আলোচনা করব। কেননা সালের কোশ্চেন যত বেশি আলোচনা করা হবে, কিভাবে উত্তর করলে তোমরা ফুল নম্বর পাবে সেই বিষয়টা বুঝতে পারবে। আজকে আমি মোটামুটি পিপিএম এবং দ্রবণের প্রকৃতি কিভাবে বের করতে হয়, সেটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়, লিটমাস পেপার দিয়ে কিভাবে পরীক্ষা করতে পারবো যে ওই দ্রবণটা কি ধরনের হবে, বিক্রিয়া কোনটা অবশিষ্ট থাকবে, কোনটা শেষ হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো পিপিএম পড়তে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, মোলারিটি জানতে হবে, বা মোলার ঘনমাত্রা যেটা, সেই বিষয়টা জানতে হবে। তোমরা অনেকে এই বিষয়টা জানো যে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের পরিমাণকে আমরা মোলারিটি বলে থাকি। আর যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে সেই দ্রবণটাকে আমরা মোলার দ্রবণ বা প্রমাণ দ্রবণ বলে থাকি। তো মোলারিটি করার জন্য যেহেতু প্রমাণ দ্রবণ প্রস্তুত করে বের করে নিতে হয়, সেই জন্য এই প্রমাণ দ্রবণ সম্পর্কে জানতে হবে। তো প্রমাণ দ্রবণ অনেক সময় পরীক্ষায় ছোটোখাটো কিছু প্রশ্ন আসে যেগুলো তোমরা প্রায় ভুল করে থাকো, সেগুলো একটু খেয়াল করবে। মোলার দ্রবণ বললে আমরা বলবো যে তার মোলারিটি হচ্ছে 1 মোলার, কিন্তু যখন সেমি মোলার বলবে তখন কত হবে? কেউ বলবে? সেমি মোলার মানে কত? সহজ একটা প্রশ্ন ধরছি, তারপরে তোমরা কেউ রেসপন্স করছো না। যাই হোক, সেমিমোলার হচ্ছে 0.5, এটা অনেকে ভুল করো। সেন্টি মানে হচ্ছে 0.01, আবার ডেসি মানে হচ্ছে 0.1। এই জিনিসগুলো তোমরা প্রায় ভুল করো, এগুলো ভুল করা চলবে না। যে যে জিনিসগুলো বেশি করে মনে রাখতে হবে, বেশি পড়তে হবে, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি এখানে বলবো। তাহলে মোলার দ্রবণ হচ্ছে 1, সেমি মোলার বললে 0.5, ডেসিমোলার বললে 0.1, আর সেন্টিমোলার বললে 0.01। এবার এই যে আমরা ঘনমাত্রা বের করব, এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা পদ্ধতি জানার দরকার। সে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুইটা পদ্ধতিতে আবার ব্যবহার উপযোগিতার উপর ভিত্তি করে দুইটা ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এগুলো বোঝানোর তেমন কিছু নেই, জাস্ট আমি কোন বিষয় থেকে শুরু করে কোনটা পর্যন্ত বোঝাতে হবে সে পর্যন্ত আসার জন্য শুরুতে আলোচনাটা করে নিচ্ছি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমরা সবাই জানো যে যেগুলোকে বাহিরে দীর্ঘদিন রেখে দিলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদির সাথে সহজে বিক্রিয়া করে না, সেই সকল পদার্থকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। সাধারণত এগুলো দিয়ে, এই যৌগগুলো দিয়ে যদি আমরা সলিউশন তৈরি করে রেখে দিই, সেই সলিউশনের মোলারিটির কোনো পরিবর্তন হয় না।
যেমন হচ্ছে অক্সালিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। এগুলো প্রায় এমসিকিউতে আসে যে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। হয়তো সবগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেওয়া থাকলো, আর এর মধ্যে একটা হয়তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেওয়া থাকলো। তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যেগুলো বাইরে রেখে দিলে এই তাপচাপ ইত্যাদি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদির সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া যখনই করবে তখনই এর মোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে কোনো সলিউশন তৈরি করে আমরা সেই দিনই কাজ করতে পারবো, কিন্তু পরের দিন বা তারপরে কোনো দিন এই দ্রবণ দিয়ে কাজ করতে পারবো না, কেননা এটার মোলারিটি চেঞ্জ হয়ে যাবে। আমার যে কাঙ্ক্ষিত মোলারিটির প্রয়োজন সেই মোলারিটিটা থাকবে না। এমন কিছু পদার্থ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম থায়োসালফেট ইত্যাদি। এই নামগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে যে কোনগুলো প্রাইমারি, কোনগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরেই আসে আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে পিপিএম। পিপিএমটা তোমরা মোটামুটি সবাই জানো। পিপিএমটা মোটামুটি তোমরা সবাই জানো যে পার্সেন্টও বলো অথবা পার্টস পার মিলিয়নকে পিপিএম বলে। সেম ভাবে আমরা পিপিবি যখন বলবো পার্টস পার বিলিয়ন হবে, অথবা পার্সেন্ট পার বিলিয়নসও বলতে পারি। পিপিএম এককে প্রকাশ করার জন্য যদি কোনোটাকে লিটারে দেওয়া থাকে অথবা সেন্টিমিটার কিউবে দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বের করি? মোল সংখ্যা গুণন আণবিক ভর গুণন 100 ডিভাইডেড বাই এটার 1000 যদি পার্সেন্ট হিসেবে দেওয়া থাকে। অন্যভাবে আমরা কিভাবে বের করতে পারি? প্রথমে সেই যেটার বের করতে বলবে সেটার হচ্ছে কনসেন্ট্রেশন বা মোলারিটি বের করার জন্য আমরা যে সূত্রটা জানি, এস সমান সমান 1000 ডাব্লু ডিভাইডেড বাই এমভি। মেনলি সূত্র হচ্ছে ডাব্লু সমান সমান এস এমভি ডিভাইডেড বাই 1000, তোমরা সবাই জানো। সেখান থেকে বের করে নিয়ে আমাদের প্রথমে মোল পার লিটার বা মোলারিটি বের করে নিতে হবে, দেন গ্রাম পার লিটার করে নিতে হবে, আর তার আণবিক ভর দিয়ে দেন হচ্ছে সেটাকে আমাদের কি করতে হবে, 10⁻³ দিয়ে যদি গুণ করি তাহলে পিপিএম হবে। সেম ভাবে যদি আমরা পিপিবি বের করতে চাই তাহলে আমাদেরকে পার্টস পার বিলিয়ন বা 10⁶ দিয়ে গুণ করতে হয়। এবার এই বিষয়গুলো আমি একটু লিখে লিখে তোমাদের একটু বোঝাই, তোমাদের বোঝার সুবিধার জন্য। কিছু সালের কোশ্চেন নেব আর কি, সেখান থেকেই বোঝাবো, কারণ বই থেকে এত লাইন বাই লাইন পড়ানোর সময় তো আর নেই। আর মোটামুটি বই তো আমরা আগে পড়ে ফেলেছি। কেমন প্রশ্ন আসে এবার কিভাবে তোমরা উত্তর করবে। সাপোজ ধরো একটা উদ্দীপক এখানে দিচ্ছি, আমি উদ্দীপকে একটা চিত্র দিচ্ছি। এটা একটা পাত্র, সেই পাত্রে ধরো কিছু পরিমাণে দ্রবণ রাখা আছে, সেটার পরিমাণ দেওয়া আছে পার্সেন্ট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, 5% নাইট্রিক অ্যাসিড। আর দেওয়া রয়েছে কি 250 ml। এটা হচ্ছে পরিমাণ দেওয়া রয়েছে। এবার বলা হয়েছে যে এই পাত্রে, ধরো এটা পাত্র এ, এই পাত্র এর দ্রবণের ঘনমাত্রাকে পিপিএম এককে প্রকাশ করো। ক্যালকুলেটর কাছে নিয়ে একটু বসবে, আমি যে ক্যালকুলেশন গুলো বলবো সেগুলো একটু ক্যালকুলেটর চেপে করবে। প্রথমে যে জিনিসটা তোমাদের জানতে হবে, দেখো এখানে পার্সেন্ট সলিউশন দেওয়া, 5% সলিউশন থেকে কিভাবে আমরা মোলারিটিটা বের করে নিতে পারবো সেই বিষয়টা আগে তোমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা বললাম কি সূত্র হচ্ছে আমাদের, আমরা যে সূত্রটা জানি ডাব্লু সমান সমান এসএমভি ডিভাইডেড বাই 1000, এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এবার আমাকে বের করতে হবে হচ্ছে মোলারিটি, তার মানে এস বের করে নিতে হবে। তাহলে আমরা লিখলাম এস সমান সমান 1000 ডাব্লু ডিভাইডেড বাই এমভি। তাহলে 1000 থাকলো,
আর হচ্ছে এটা পার্সেন্ট 5%, তাহলে 5 এখানে থাকলো। এম হচ্ছে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর। নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কেউ একজন বের করে আমাকে বলো তো কত? কেউ কি করতেছো? কেউ যদি করে থাকো তাহলে রেসপন্স করো যে মিস আমি করতেছি, যদি না করে থাকো তাহলে আমি করব, একটু রেসপন্স করো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি মিস। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? শুনতে পেলে একটু রেসপন্স করো। জি মিস। তাহলে একটু কাজ করতে দিয়েছি, কাজ করে বলো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? 63। ঠিক আছে, থ্যাংক ইউ। 63, তাহলে হচ্ছে 63। আর এইখানে ভি এর মান কত হবে একটু বলতে পারবে কেউ? 0.25। ভালো করে খেয়াল করো, ভি এর মান কত হবে? 250। ভালো না, হলো না। বলতে পারবে না? এখানে কিন্তু তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে বলা আছে পাত্র এতে 250 ml আছে, কিন্তু যেহেতু আমার পার্সেন্ট সলিউশন হলে কততে পার্সেন্ট হয়? 100। তাহলে এখানে হবে হচ্ছে 100। এই জিনিসটাই তোমাদের খেয়াল রাখতে হবে, এটাই তোমরা ভুল করো। এই জন্য এই প্রশ্নটা নেওয়া। তোমরা সবাই কি করো, 250 দিয়ে এই নিচে 63 কে গুণ করে ভাগ করে যে অ্যান্সারটা আসে সেটা বের করো, তখনই কিন্তু ভুলটা ওখানে হয়ে যায়। যেহেতু এখানে পার্সেন্ট সলিউশন, সেহেতু এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা জানি পার্সেন্ট মানে 100। তাহলে এখানে কত হয় ক্যালকুলেশন করে একটু বলো তো। হান্ড্রেড 1000 গুণন 5 ডিভাইডেড বাই 63 গুণন 100 কত হয়? মিস হ্যাঁ বলো। 0.793। 793। আরেকটা বলো। 6। ঠিক আছে, তুমি কে বলছো বলো তো? মানসুরা। সুরা। আচ্ছা, ধন্যবাদ তোমাকে মানসুরা। ঠিক আছে, তুমি একটু রেসপন্স করো। অন্যরা তো রেসপন্স করতেছে না, তুমি অন্তত একটু রেসপন্স করো। ক্লাসে রেসপন্স করলে ক্লাসে পড়াতে মনোযোগ থাকে, না হলে ওই তোমরা হয়তো কি জয়েন করে নিয়ে বসে আছো। আচ্ছা ঠিক আছে, যখন তুমি রেসপন্স করবে তখন আনমিউট করে দিও, যখন রেসপন্স করা হয়ে যাবে তখন মিউট করে রেখো, আবার না হলে শব্দ আসতেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে ওকে। এটার, হ্যাঁ তাহলে এটার হচ্ছে ঘনমাত্রা আমরা পেলাম হচ্ছে 0.7936। এই পর্যন্ত আসতেই সবাই ভুলটা করো, কিন্তু এরপরের কাজটা তোমাদের কাছে ইজি। তোমরা জানো এটা আমাদের এত মোল পার লিটার হলো, মোল পার লিটারকে আমরা মোলারিটি বলে থাকি। তাহলে এটাকে কি করতে হবে, এরপরে আমাদেরকে গ্রাম পার লিটারে করতে হবে। তাহলে গ্রাম পার লিটারে গেলে কি করতে হয়, আণবিক ভর দিয়ে গুণ করতে হয়। তাহলে 7936 গুণন হচ্ছে আণবিক ভর 63, তাহলে আমাদের হলো হচ্ছে গ্রাম পার লিটার। এটা গুণ করে কত হয় বলো মানসুরা, বলো। পুরো সংখ্যাটাকে করবে না, এই 0.7936 কে। হ্যাঁ বলো, অন্য কেউ বললো বলো, সমস্যা নেই, বলো। 49.5।
9 বলো 9 49.99 আরো দুইটা সংখ্যা বলো 68 68 হ্যাঁ এত গ্রাম পার লিটার। এবার গ্রাম পার লিটারকে কি করতে হবে 10⁻³ দিয়ে গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত মিলিগ্রাম পার লিটার বা পিপিএমটা চলে আসবে। তাহলে 49.9968 গুণন হচ্ছে 10⁻³ মিলিগ্রাম পার লিটার কত হয়? এখন কত হয় বলো 49.9968 গুণ 4996.8 4996 কয়টা 9? দুইটা 9 তিনটা 9 মিস হ্যাঁ 3টা 9 তারপরে হচ্ছে 6.8 ppm। এই হলো আমাদের সিস্টেম। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই করতে পারো। আমি জানি তোমাদের এই মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে গেলে যে আণবিক ভর দিয়ে গুণ করতে হয়, দেন হচ্ছে গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটারে গেলে 10⁻³ দিয়ে গুণ করে পিপিএম পেয়ে গেলাম। এই পর্যন্ত তোমরা মোটামুটি সবাই পারো, কিন্তু যে জিনিসটা ভুল করো সেটা আমি আবার বলছি যে পার্সেন্ট সলিউশন যদি দেয়া থাকে তখন ওইখানে ওই পাত্রে যে এমএলটা দেওয়া থাকবে সেই এমএলটা কিন্তু ওই প্রশ্নের জন্য প্রযোজ্য নয়। পরবর্তীতে যদি ঘতে অন্য কোনো প্রশ্নের দরকার হয় তখনকার জন্য এই মানটা দেওয়া থাকে। তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। পার্সেন্ট সলিউশন থাকলে অবশ্যই আমরা যখন মোলারিটি এস বের করে নিব তখন যে 1000W/mv সেই ভিতে মানটা হবে 100, কারণ হচ্ছে আমরা সমস্ত সলিউশন তৈরি করে নিই হচ্ছে 100 ml ভলিউমেট্রিক ফ্লাক্সে, এই জন্য। আর পার্সেন্টেজ যেহেতু সেহেতু এখানে 100 দিয়ে গুণ করতে হবে। কখনোই কিন্তু ওই পাত্রে যত এমএল দেওয়া থাকবে তত কিন্তু হবে না। কিন্তু এটা যদি পার্সেন্ট না দিয়ে শুধুমাত্র পরিমাণ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ওই পরিমাণ এমএলটাকে ধরতাম। এই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এটা হচ্ছে এই প্রশ্নের গ। এবার এর সাথে আমি পাত্র আরেকটা দিব, সেই পাত্রে দেওয়ার পরে দুইটা পাত্র মিলে যে আমাদের ম্যাক্সিমাম সালের কোশ্চেন দেখবে যে দ্রবণের প্রকৃতি কেমন হবে। দুইটা পাত্র দেওয়া থাকে, দুইটা পাত্রের আলাদা আলাদা ভাবে বলতে পারে, অথবা কোনটি অবশিষ্ট থাকবে এবং যেটা অবশিষ্ট থাকবে সেটার উপর নির্ভর করে আমরা কিভাবে বলতে পারবো সেটা অ্যাসিডিক নাকি বেসিক, অথবা মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরকম হবে এটাও আসতে পারে। তাহলে আমি আরেকটা পাত্র এখানে ধরো এঁকে দিচ্ছি, এর সাথে পাত্র বি এটা, সেটাতে রয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। কতটুকু পরিমাণ? সেম পরিমাণ 250 ml। আর কি বলা আছে? সেমি মোলার। আমি একটু আগে বলেছি, বলো তো সেমি মোলার মানে কত? 0.5 0.5। সেন্টি মানে? সেন্টি মানে কত? 0.01 হ্যাঁ, আর ডেসি মানে? 0.1 ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে পাত্র বি এটা। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে এটাতে এই যে পাত্র এ এবং পাত্র বি এই দুইটা মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে, এই প্রশ্নটা আমি তোমাদের সাথে সরাসরি ক্লাস করার খুব কমই সুযোগ পেয়েছি। আমরা তো ধরো জয়েন করলাম ফেব্রুয়ারিতে, আমি কিছুদিন তার আগের থেকে ক্লাস শুরু করেছিলাম, তার মানে হচ্ছে জানুয়ারিতে আমি তোমাদের সাথে। আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এখানে কি প্রবলেম হলো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এসেছে। আচ্ছা তাহলে হচ্ছে যে জানুয়ারিতে ক্লাস শুরু করেছিলাম, সে মনে হয় 15-20 তারিখের ওই দিক থেকে, তার মানে খুব কম সময় তোমাদের সাথে পেয়েছি, তখন এই ক্লাসগুলো আমি করেছিলাম। তারপরের থেকে একটা পরীক্ষাও তোমাদের সাথে আমি তারপরে নিয়েছিলাম সরাসরি, একটা সিটি পরীক্ষা নেওয়ার সময় হয়েছিল।
তো তখন ম্যাক্সিমাম এই প্রশ্নটাতে ভুল করেছিলে, সেইখান থেকেই নিয়ে আমি মোটামুটি এই প্রশ্নটা আলোচনা করতেছি যেন নেক্সট কোনো পরীক্ষায় তোমাদের ভুল না হয়। তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে, এটা ধরো তোমাদেরকে বের করতে বলবে। সেই ক্ষেত্রে তোমরা প্রবলেমটা কিভাবে সলভ করবে এটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমে আমরা কি করব, পাত্র এ, তাহলে পাত্র এ তে আমাদের মোলারিটি যে বের করে রাখলাম আমরা, সেটা কিন্তু এখানে কাজে লাগবে। প্রথমে আমাকে কি করতে হবে, আচ্ছা এটা ঘ নং প্রশ্ন, গ লিখেছি, ঘ হবে। তাহলে আমাদের কি করতে হবে, গ হতে যে মোলারিটি পেয়েছি সেটা আগে বের করে নিতে হবে। বের করে নিতে হবে মানে এটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা মোলারিটি কত পেয়েছিলাম, কেউ কি খাতায় লিখে রেখেছো যে কত পেয়েছিলাম, এস এর মান কত পেয়েছিলাম? কারো কাছে লেখা আছে? কারোর কাছে লেখা নেই। আচ্ছা তাহলে এটা আমরা পেয়েছিলাম হচ্ছে 0.7936 এত মোলার, এটা আমরা পেয়েছিলাম। যেহেতু এখানে 5% সলিউশন দেওয়া আছে, তার মানে সেইভাবে আমাকে আবার বের করে নিতে হবে। তো দ্বিতীয়বার বের করে নেওয়ার দরকার নেই, এখান থেকে আমরা যে মোলারটা পেয়েছিলাম সেটা বের করে জাস্ট হচ্ছে উঠিয়ে নিলাম। এরপর এখন কি করতে হবে, 250 ml 0.7936 মোলার, এটা পাত্র এতে এত মোলার নাইট্রিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু কি হবে, এই 250 গুণন 0.7936 মোলার ml 1 মোলার নাইট্রিক অ্যাসিড। কত হয় গুণ করলে বলো তো? দুশো 50কে 0.7936 দিয়ে গুণ করলে কত হয়? 1984.4 ml 1 মোলার নাইট্রিক অ্যাসিড, সেটা মানে কত হবে, 198.4 ml 1 মোলার H প্লাস দ্রবণ। আমরা জানি অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন আসে। এ পর্যন্ত আমার হলো হচ্ছে পাত্র এতে। এটা কিন্তু মনে রাখো, একটু খাতায় লিখে রাখো, পরবর্তীতে কিন্তু আমার কাজে লাগবে, আমি জিজ্ঞেস করলে একটু বলো। 198.4 ml 1 মোলার হাইড্রোক্লোরিক 1 মোলার H প্লাস আয়ন দ্রবণ পেলাম। এবার পাত্র বি এর ক্ষেত্রে সেম ভাবে বের করব। পাত্র বি তে কি ছিল আমাদের, পাত্র বি সেটাতে আছে হচ্ছে একই পরিমাণে 250 ml 0. সেমিমোলার মানে 0.5 ml মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট টু, তাহলে 250 গুণন 0.5 ml 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে এটা? 125 ml 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর বেস থেকে আসে আমাদের হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, তাহলে 1 মোলার। এবার আমরা এই যে দুইটা পেয়ে গেছি। এখন অবশিষ্ট কোনটা থাকে, পরিমাণ কার বেশি? দেখো পাত্র এতে আমাদের যে অ্যাসিডটা ছিল নাইট্রিক অ্যাসিড, সেটা হচ্ছে কত ছিল, কত ছিল বলো? 198. হ্যাঁ 198.4 ml। আর এটা পেলাম আমরা হচ্ছে বেজের পরিমাণ পেলাম হচ্ছে 125 ml। তাহলে এবার আমরা বের করব অবশিষ্টটা। তাহলে অবশিষ্ট থাকে, এই দুইটা বিয়োগ করব, 198.4 বিয়োগ 125 কত হয়? 73.4. 73.4 ml।
এত কি থাকলো, এইচ প্লাস আয়ন অবশিষ্ট থাকলো। তাহলে যেহেতু এইচ প্লাস আয়ন অবশিষ্ট থাকলো, তাহলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? অম্লীয় হবে। অম্লীয় হবে। ওকে, ধন্যবাদ। তাহলে এই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। এটাই অন্যভাবেও পরীক্ষায় প্রশ্ন আসে, সেটাও আমি একটা দেখাবো। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যেহেতু অ্যাসিডিক হচ্ছে যে অ্যাসিডের পরিমাণ বেশি, নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিডের পরিমাণ বেশি ক্ষারের তুলনায়, তাহলে ওই পরিমাণ ক্ষারকে প্রশমিত করতে, অর্থাৎ 125 ml ক্ষারকে প্রশমিত করতে আমাদের 125 ml নাইট্রিক অ্যাসিড প্রয়োজন। যখন এই পরিমাণটা সমান হয়ে গেল, তারপরে থেকে কতটুকু অবশিষ্ট থাকলো, যে পরিমাণ অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে কিসের পরিমাণ, সেটা অ্যাসিড নাকি সেটা বেজ। যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে প্রকৃতি হবে অম্লীয়, যদি বেজের পরিমাণ বেশি হয় তাহলে প্রকৃতি হবে ক্ষারীয়। এভাবেই হচ্ছে পরীক্ষায় আমাদের অম্লীয় না ক্ষারীয় সেটার প্রকৃতি বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো দু একটা প্রশ্ন দিয়ে আলোচনা করলে এই বিষয়গুলো আরো ভালো ক্লিয়ার হবে। এবার আমি আরেকটা উদ্দীপক দিতেছি, সেই উদ্দীপকটার প্রশ্ন নিয়ে আলোচনা করব। পিপিএম দেখলাম, এবার আমরা একটা দেখব হচ্ছে পিপিবি। এখানেও একটা উদ্দীপক দিতেছি, সেখানে হচ্ছে একটা পাত্র আঁকবো। এই পাত্রে আমাদের আছে হচ্ছে 20 ml 0.2 গ্রাম, আর বলা আছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের কি বের করতে হবে, দ্রবণের পিপিবি এককে প্রকাশ করো। এটার মোলারিটিকে আমাদের পিপিবি এককে প্রকাশ করতে হবে। তাহলে যেহেতু এখানে হচ্ছে আমাদের পরিমাণটা দেওয়া রয়েছে 0.2, তাহলে 0.2 থেকে এটাকে পিপিবিতে গেলে প্রথমে আমাদেরকে পিপিএম করে নিতে হবে, তারপরে আমাদেরকে পিপিবি করে নিতে হবে। তাহলে পিপিএম করতে গেলে আমাদের কি করতে হবে বলতে পারবে কেউ একজন? বলো তো কি করতে হবে প্রথমে? প্রথমে কি করতে হবে? দ্রবণের ঘনমাত্রা বের করতে হবে। হ্যাঁ, দ্রবণের আগে ঘনমাত্রা বের করে নিতে হবে। তাহলে আমাদের করতে হবে S সমান 1000 W ডিভাইডেড বাই mv। তাহলে 1000 গুণন W হচ্ছে 0.2, m হচ্ছে মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড কত দেখো তো, সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 16 23 40। তাহলে 40 গুণন v হচ্ছে 20। কত হয়? .25 এত মোলার, বা আমরা বলতে পারি হচ্ছে মিলি মোল পার লিটার, যেটাই কেন বলি না কেন, মোলারও বলতে পারি, মোল পার লিটারও বলতে পারি, যেহেতু মোলারটাকেই মোল পার লিটার বলা হয়। তাহলে হচ্ছে এখান থেকে মোল পার লিটার হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে পিপিএম এ যেতে হবে। আর তোমরা সরাসরি পিপিএম এ না যে পিপিবি তেও যেতে পারো। পিপিএম এ গেলে আমাদের 10⁻³ দিয়ে গুণ করতে হয়, আর পিপিবি তে গেলে 10⁶ দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে 0.25 যে পেলাম, সেটাকে প্রথমে কি করতে হবে, আণবিক ভর দিয়ে গুণ করতে হবে। আণবিক ভর দিয়ে যখনই গুণ করব সেটা গ্রাম পার লিটার হয়ে গেল। দেন এটা গুণ করলে কত হয় বলো তো? 10। তাহলে 10 গ্রাম পার লিটার। এটাকে এখন কি করতে হবে, 10⁶ দিয়ে গুণ করতে হবে। তাহলে হবে মাইক্রোগ্রাম পার লিটার, যেটাকে আমরা বলি পিপিবি। কত হয়? তাহলে 10⁷ হবে। এই হচ্ছে পিপিবি একক। তাহলে পিপিএম যারা পারবে তারা সহজেই পিপিবিটাও পারবে, কিন্তু পিপিএম এর সিস্টেমটা যদি না জানে তাহলে পিপিবিটাও কিন্তু পারবে না। জাস্ট পার্থক্য কিন্তু একটাই, পিপিএম করতে গেলে আমাদের 10⁻³ দিয়ে গুণ করতে হবে, আর পিপিবি করতে গেলে 10⁶ দিয়ে গুণ করতে হবে। কিন্তু যে কাজটা তোমাদের আগে করে নিতে হবে, আগে মোলারিটিটা বের করে নিতে হবে, যেহেতু মোলারিটি পাত্রে দেওয়া নেই।
মোলারিটিটা বের করে নেওয়ার জন্য যখন এমএল থাকবে, গ্রাম থাকবে, তখন সরাসরি যত এমএল আছে তত দিয়ে করতে হবে, কিন্তু শুধুমাত্র পার্থক্য থাকবে যদি পার্সেন্ট সলিউশন হয়, সেই ক্ষেত্রে পার্থক্যটা রয়েছে। ওই পার্থক্যটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এবার আরেকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। এটারও ঘটা সেম প্রশ্ন, যে প্রশ্নটা আমি আগে বোঝালাম সেই প্রশ্নটাই হচ্ছে এটারও ঘ প্রশ্ন, সেজন্য ওই প্রশ্নটা আমি বোঝাচ্ছি না। এবার আরেকটা আমি দেখাবো, পার্সেন্ট থাকলে সেটা ডাব্লিউ বাই ভি এককে থাকলে কি হবে, ওয়েট পার ভলিউমে থাকলে কিভাবে আমরা পিপিএম বের করব। সবগুলোই আজকে পিপিএম দিয়ে মেনলি ক্লাস, এবং সাথে হচ্ছে দ্রবণের প্রকৃতি কেমন হবে এটা নিয়ে। এখানেও ধরো একটা পাত্র দেওয়া রয়েছে, সেই পাত্রটা হচ্ছে এরকম একটা পাত্র ধরো, পাত্রে দেওয়া রয়েছে কি 80 ml, আর দেওয়া রয়েছে 2.55% এবং উল্লেখ করা আছে ডাব্লিউ বাই ভি, ওয়েট পার ভলিউম, সেটাতে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। অনেকে এরকম প্রশ্ন দেখে ঘাবড়িয়ে যায়, যে প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারে না। কিন্তু এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, জাস্ট একটা ছোট কাজ আমাদেরকে করে নিলেই হবে। এখানে পার্সেন্ট সলিউশন মানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে গ্রামে, আর হচ্ছে ভিটা হবে এমএলএ। ওই যে আগে যে কাজটা করলাম 5% যে ছিল, সেই কাজটা এখানেও করে নিতে হবে। কিন্তু অনেকে এই যে ডাব্লিউ বাই ভি দেখে মনে করে তো পার্সেন্ট তো পারি, কিন্তু আবার ডাব্লিউ বাই ভি লেখা তাহলে মানে কি? এটা কিন্তু আরো সহজ করে দেওয়া আছে, প্রশ্নটাকে আরো ইজি করে দেওয়া আছে আগেরটার চেয়ে। আগেরটা শুধু পার্সেন্ট ছিল, কিন্তু পার্সেন্টটা মানে তোমরা কি করছিলে যে ওখানে যত ইমেল ছিল তত বসাতে চেয়েছিলে, কিন্তু প্রশ্ন কিন্তু তা হবে না, উত্তরে তা কিন্তু করা যাবে না। এখানে কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে অবশ্যই কি হতে হবে, ওয়েটটা হতে হবে গ্রামে আর ভিটা হতে হবে এমএলএ। এখন ভি বলতে এখানে যে ভিটা দেওয়া রয়েছে 80 ml সেটা কিন্তু নয়, এটা হচ্ছে সেই ওয়েট পার ভলিউম। সেখানে ওয়েট যদি আমরা 1000 কেজি ধরি, ভলিউম হবে হচ্ছে 100 ml। এই ভুলটাই তোমরা যেন না করো, সেই জন্যই বারবার একই ধরনের উদ্দীপক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তাহলে এখান থেকে আমাদের এস বের করে নিতে হবে সেম ভাবে সূত্র বসিয়ে। তাহলে এখানে 1000, ডাব্লিউটা হবে কত 2.55, আর নিচে অবশ্যই এমটা সোডিয়াম হাইড্রোক্সাইড তার মানে 40, আর এই ভিটা অবশ্যই কিন্তু 100। আগেরটার আর এটার সাথে পার্থক্য কি আছে একটু কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আগেরটা শুধু পার্সেন্ট দেওয়া ছিল, সেটা থেকে আমরা করেছিলাম কি 100 দিয়ে ভাগ করেছিলাম, কিন্তু অনেকেই তোমরা বুঝতে পারতেছিলে না, অনেকেই বলছিল যে হচ্ছে শুধুমাত্র ওই পাত্রে যত এমএল দেওয়া থাকবে তত হবে, তত কিন্তু হবে না। আমি বিষয়টা বারবারই তোমাদের বলছি, তোমরা হয়তো অনেকে ভাবতেছে একই কথা কেন বারবার বলতেছে, কারণ এই জিনিসটাই তোমরা ভুল করো। আমরা যখন বোর্ডের খাতা কাটি, আমি বেশ কয়েক বছর বোর্ডের খাতা কেটেছি, তখন দেখেছি যে ছেলেমেয়েরা কি করে সহজ জিনিসটাকে কঠিন ভাবে নেয়। আবার অনেক সময় কি হয়, যে জিনিসটা একটু পেঁচানো থাকে সেই জিনিসটা সহজে বের করে নিতে পারে না, কারণ হচ্ছে সবাই কি করে জাস্ট হচ্ছে বইটা একটু দেখে, বইয়ের কিছু প্রশ্ন সম্পর্কে একটু ধারণা হয়, কিন্তু গতানুগতিক প্রশ্ন যে 100% রিপিট হবে এরকম কিন্তু কখনোই হয় না। 20% প্রশ্ন কিন্তু রিপিট হতে পারে, আর প্রশ্ন কিন্তু যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে করা যায়। এই জন্য তোমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা কিভাবে থাকলে কিভাবে অ্যান্সার করতে হবে। তাহলে এই যে পার্সেন্টেজ ব্র্যাকেটে যে ডাব্লিউ বাই ভি দেওয়ার আছে, এটা থেকে কিন্তু আমরা সহজে এটাকে অ্যান্সার করতে পারবো। কত হয় বলো তো? 63.75। 63.75? জি মিস। ভুল করেছি, একটু ভালো করে পড়ে দেখো, কোথাও একটু ভুল করেছো। মিস এইটাই তো আসছে। 1000 গুণন 2.55। হ্যাঁ বলো। 0.6375। ওকে, থ্যাংক ইউ। এটা হবে 0.6375, এত আমাদের হচ্ছে মোল পার লিটার। এবার এরপরের কাজটুকু তোমাদের জন্য খুবই সহজ। 0.6375
বলুন 40, তাহলে ওটা হবে হচ্ছে গ্রাম পার লিটার। কত হয়? বলো কত হয়? 25.5 25.5 এত গ্রাম পার লিটার। তাহলে এটাকে আমরা কি করবো, এবার 10⁻³ দিয়ে গুণ করব। কত হয়? 25500 255 কয়টা জিরো? 3টা জিরো? 2টা 0 মিস। 2টা জিরো? জি। আচ্ছা, তাহলে এত ppm। ঠিক আছে, এই হলো ppm এর অঙ্ক। এবার এইটাতে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, এর সাথে এটার উদ্দীপকের সাথেই ঘতে আসে যে পাত্রদ্বয়ে দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। হয়তো তোমরা ভাবছো যে এই প্রশ্নটা একটু আগে আলোচনা করলাম, তাহলে আবারও কেন এই প্রশ্নের কথা বলছি। আমি একটু একটা জিনিস ক্লিয়ার করার জন্য এই প্রশ্নটা বলছি। কারণ হচ্ছে এখানে যে দুইটা পাত্র আমি দিব, যে ধরো একটা পাত্র হচ্ছে এটাতে 51.2 ml, আর এটাতে হচ্ছে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। আর পরের পাত্র, এর আগে যে পাত্রটা দিয়েছিলাম সেটা হচ্ছে 80 ml, 2.55%, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা পাত্র যে মিশ্রিত করব, মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে সেটা আলোচনা করতে বলছে। তাহলে আমরা যদি পাত্র এতে বের করে, এর আগে যেভাবে বের করলাম সেইভাবে যদি বের করি, তাহলে পাত্র এতে আমরা কি পাবো? পাত্র এতে আমরা পাচ্ছি হচ্ছে 51.2 ml, 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড, ইকুইভ্যালেন্ট টু কত হবে? 51.2 গুণন 0.5। একটু তাড়াতাড়ি করো, সময় খুব কম আছে, একটু বলো তো কত? 25.6। 25.6। এরপরে কি কাজ করতে হবে বলো তো এটাকে? সালফিউরিক অ্যাসিড হলো, তাহলে একটা প্রোটন আয়ন পেতে গেলে কি করতে হবে? এখানে তো দুইটা প্রোটন আছে না, দুইটা হাইড্রোজেন আছে না, তাহলে দুইটা প্রোটন আয়ন, 2 তাহলে দিয়ে গুণ হ্যাঁ 2 করতে দিয়ে হবে। গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে কত আসবে? আবার সেই আগের মতোই আসবে না, 51.2 আসে না? দেখো তো, পঁচিশ দশমিক, হ্যাঁ কত আসে? 25 হ্যাঁ 51.2 ml 1 মোলার এইচ প্লাস আয়ন। এই কথাটা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। এবার যদি পাত্র বিতে করি, জাস্ট একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য এই লাইনটুকু আমি বারবার করতেছি। তাহলে 80 ml 0. আমরা পেয়েছিলাম এর আগেরটা কত মোলার পেয়েছিলাম? 6375, 0.6375 এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ইকুইভ্যালেন্ট টু, তাহলে হবে হচ্ছে 80.0.6375। কত হয় বলো তো? 21। তাহলে হচ্ছে না 21। সরি মিস, 51। 51। 51 সরাসরি জি মিস। 6375 দিয়ে সরাসরি করে আরেকবার করো, 80 গুণন জি মিস, 0.6375। আমি আরেকবার করছি, হ্যাঁ, তাহলে কত এটাই আসে? 51 51 আসে শুধু। আচ্ছা 51 ml 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তাহলে হাইড্রোক্সিল দ্রবণ। এই ক্ষেত্রে